Welcome student, welcome to your favorite chemistry channel কেম ও ক্যাফেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা ক্লাস 11 এর কেমিক্যাল বন্ডিংস এর একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি, যেটাকে বলছি আমরা লুইস ডট স্ট্রাকচার। বেঙ্গলি মিডিয়ামে লুইস ডট স্ট্রাকচারের উপর এত ডিটেলস ভিডিও আজকে আমরা করতে চলেছি, যেটা বাংলা মাধ্যমের ইতিহাসে সর্বপ্রথম আমি তোমাকে চ্যালেঞ্জ করতে পারি। তো এটা আমি যথেষ্ট দাবি করতে পারি যে এই লেভেলের ভিডিও বাংলা মিডিয়ামে এর আগে কোথাও নেই। যদি খুঁজে দিতে পারো আমি ভিডিও করা বন্ধ করে দেব, কারণ লুইস ডট স্ট্রাকচারের উপর আমি প্রত্যেকটা ডিটেলস জিনিস আমি তোমাদেরকে আলোচনা করব, প্রত্যেকটা ডিটেলস জিনিস, যাতে কোনো জায়গাতে মানে তোমাদের কনফিউশন না হয়। লুইস ডট স্ট্রাকচার এমন একটা বেসিক জিনিস যেটা জানলে তোমাদের কিন্তু প্রচুর সুবিধে পরবর্তীকালে যখন আমরা স্ট্রাকচার ড্র করব তার ক্ষেত্রে। ওকে, তাহলে প্রত্যেককে শুভ বিজয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ক্লাস শুরু করছি, দ্যাট ইজ লুইস ডট স্ট্রাকচার। তাহলে তোমরা সবাই খাতা পেন নিয়ে বসে পড়ো, লিখতে শুরু করে দাও, কিভাবে কি হয়েছে না হয়েছে প্রত্যেকটা জিনিস তোমরা ভালো করে লেখো কি হবে, এবং বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা, যাতে সবার কাছে পৌঁছতে পারে। বাংলা মিডিয়ামে যে ছেলেদের জন্য আমার এই কাজটা, সেই কাজটা যাতে সবার কাছে পৌঁছতে পারে, এটা দেখার দায়িত্ব তোমাদের। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা তোমাদের বন্ধুদেরকে বলো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে, যাতে এই ধরনের ভিডিও আবার আরো বেশি করে পেতে পারো। ওকে, চলো তাহলে খাতার উপর হেডিং দাও, লুইস ডট স্ট্রাকচার। স্ট্রাকচার, তাহলে স্যার লুইস ডট স্ট্রাকচারটা কি? লুইস ডট স্ট্রাকচার জিনিসটা কি? বিজ্ঞানী লুইস তিনি বিভিন্ন স্ট্রাকচার দিয়ে, মানে তার বিভিন্ন থিওরির মাধ্যমে, আমাদের যে মলিকিউলস গুলো তার স্ট্রাকচার ড্র করতে বলেছিল, শেপ নয় কিন্তু। শেপ আমরা জানবো ভিএসইপিআর থিওরি দিয়ে, ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, যেটা আমরা পরে পড়বো। বাট এখানে আমরা স্ট্রাকচার জানবো, ঠিক আছে? মানে এক্স্যাক্টলি কিরকম দেখতে হতে পারে যা স্ট্রাকচার গুলো, ঠিক আছে? প্রথম কথা মাথায় রাখতে হবে, বিজ্ঞানী লুইস যেটা বললেন যে যখন আমরা স্ট্রাকচার গুলো ড্র করব, আমাদের শুধুমাত্র সর্ববহিস্থ ইলেকট্রন, শুধুমাত্র সর্ববহিস্থ ইলেকট্রন, বা যেগুলোকে আমরা কি বলি, যেগুলোকে আমরা ভ্যালেন্স সেল ইলেকট্রন বলি, ভ্যালেন্স সেল ইলেকট্রন, বা যেগুলোকে যোজ্যতা কক্ষের ইলেকট্রন বলা হয়ে থাকে, যোজ্যতা কক্ষের ইলেকট্রন বলা হয়ে থাকে, সেইগুলোকে আমরা ইউজ করি। সর্ববহিস্থ ইলেকট্রন, ভ্যালেন্স সেল ইলেকট্রন বা যোজ্যতা কক্ষের ইলেকট্রন একমাত্র স্ট্রাকচার ড্র করার জন্য আমাদেরকে এই ইলেকট্রনগুলোকেই আমরা কাউন্ট করব, সব ইলেকট্রনগুলোকে আমরা কাউন্ট করব না, এটা মাথায় রাখতে হবে। উনি বললেন যে শুধুমাত্র স্ট্রাকচার ড্র করার জন্য আমরা সর্ববহিস্থ ইলেকট্রনটাকেই কাউন্ট করব, যেটাকে যোজ্যতা কক্ষের ইলেকট্রন বলছি, সেই ইলেকট্রনটা কাউন্ট করবো, তো যারা এক্স্যাক্টলি বন্ডিং এ টেক পার্ট করে সেই ইলেকট্রনগুলোকে। এবং এই লুইস ডট স্ট্রাকচার, বিজ্ঞানী লুইস যে ফর্মুলাগুলো দিলেন বা যে জিনিসটা বলেন, সেটা কিন্তু আমার পুরো অক্টেট রুল ফলো করবে। এক্স্যাক্টলি অক্টেট রুলটাকেই আমরা লুইস ডট স্ট্রাকচার বলতে পারি, ঠিক আছে? এই অক্টেট রুলটাকেই আমরা লুইস ডট স্ট্রাকচার বলতে পারি। এখানে শুধুমাত্র এক্সেপশন হিসেবে আমরা জানি যে হাইড্রোজেনের ক্ষেত্রে সেখানে আমার কিন্তু দুটো ইলেকট্রন থাকবে, এগুলো অলরেডি ডিসকাস করা হয়েছে। তাহলে অক্টেট রুল পুরো ফলো করবে যে আমাদের টোটাল যে আউটার মোস্ট সেল আছে সেখানে 8টা ইলেকট্রন থাকতেই হবে। এবং এখানে নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট এখানে, সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় পরমাণু বা সেন্ট্রাল মেটাল অ্যাটম, সরি সেন্ট্রাল অ্যাটম, মেটাল অ্যাটম না, সেন্ট্রাল অ্যাটম যেটাকে বলবো। তাহলে এই জিনিসটা ঠিক কথা, উনি বললেন যে সেন্ট্রাল অ্যাটম যেটা আছে তারা তারা অক্টেট রুল অবশ্যই ফলো করবে।
তারা অক্টেট রুল ফলো করবে। বা সেন্ট্রাল অ্যাটম কারা হবে সেটাই বোঝার জন্য আমাদের কিছু ইনফরমেশন নিতে হবে। তাহলে প্রথম কথা আরেকবার যেটা বললাম আমি একবার বলি, যে লুইস ডট স্ট্রাকচারে কি করা হলো, যে বিজ্ঞানী লুইস বললেন যে আমাদের ভ্যালেন্স সেল যে ইলেকট্রন আছে অর্থাৎ যোজ্যতা কক্ষের যে ইলেকট্রন, যেগুলোকে আমরা সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বলি, একমাত্র সেগুলোকে আমরা কাউন্ট করব, সেগুলোকে আমরা কনসিডার করব। এরা কি ফলো করবে? এরা অক্টেট রুল ফলো করবে। এক্সেপশন হিসাবে হাইড্রোজেনের কথা বলতে পারি। তাছাড়া আমরা এখানে দেখব সেন্ট্রাল অ্যাটম। এবার সেন্ট্রাল অ্যাটম আমরা কি করে ডিফাইন করব, কোন জিনিসটা সেন্ট্রাল অ্যাটম হবে না হবে, এবারে সেইটা তোমরা দেখে নাও, ঠিক আছে? তাহলে সেন্ট্রাল অ্যাটম সিলেক্ট করার নিয়ম কি আছে, অর্থাৎ কোন জিনিসটাকে আমরা সেন্ট্রাল অ্যাটম বলবো। প্রথম পয়েন্টটা লিখো, যার কি হবে সবচেয়ে কম ইলেকট্রোনেগেটিভিটি। কি বললাম? সবচেয়ে কম ইলেকট্রোনেগেটিভিটি যার হবে, সবচেয়ে কম তড়িৎ-ঋণাত্মকতা যার হবে। 2 নম্বর, সবচেয়ে কম সংখ্যায় থাকবে, সবচেয়ে কম সংখ্যায় থাকবে, ঠিক আছে? এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে কম সংখ্যায় থাকে মোটামুটি সেটাকেই আমরা সেন্ট্রাল অ্যাটম বলে ধরে নিই। তারপরে যদি না হয় তখন দেখতে হবে সবচেয়ে কম ইলেকট্রোনেগেটিভিটি তার মধ্যে কার আছে। তারপরে দেখতে হবে, তারপরে আমি দেখব লার্জেস্ট সাইজ, অর্থাৎ এদের মধ্যে যেটা সবচেয়ে আকারে বড়, সেটা যদি না হয় তখন আমার হবে অ্যাটমিক নাম্বার হাই, অর্থাৎ যার অ্যাটমিক নাম্বার বেশি। তাহলে কি কি হবে? প্রথমেই আমরা যেটা দেখব সবচেয়ে কম সংখ্যা যার থাকবে। ধরো আমার থাকলো এ টু বি, তাহলে এখানে আমার বি এর সংখ্যা কম, তাহলে বি কে আমরা বলে দেবো সেন্ট্রাল অ্যাটম। বুঝতে পারলে? সবচেয়ে কম সংখ্যায় যে থাকবে সে হবে সেন্ট্রাল অ্যাটম। সবচেয়ে কম ইলেকট্রোনেগেটিভিটি যার হবে, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম যার থাকবে, বা যেটা লার্জেস্ট ইন সাইজ হবে। দেখো যখন আমরা পরপর ধাপে ধাপে যাব, প্রথমে আমরা সবচেয়ে কম সংখ্যা দেখব, সেখানে যদি না করতে পারি তখন আমরা সবচেয়ে কম ইলেকট্রোনেগেটিভিটিতে যাব, ঠিক আছে? তবে মোটামুটি মাথায় রাখতে হবে এইটাতেই হয়ে যায়, অর্থাৎ সবচেয়ে কম সংখ্যা যেটা থাকে সেটাই আমার সেন্ট্রাল অ্যাটম হয়ে যায়। ক্লিয়ার? তাহলে প্রথম পয়েন্টটা বুঝতে পারা গেল। 2 নম্বর পয়েন্ট, হাইড্রোজেন এবং ফ্লুরিন কখনোই সেন্ট্রাল অ্যাটম হতে পারে না। কি বলছি? যে হাইড্রোজেন এবং ফ্লুরিন তারা কোনোদিন সেন্ট্রাল অ্যাটম হবে না, এগুলো মাথায় রাখতে হবে, যে হাইড্রোজেন এবং ফ্লুরিন কোনোদিন সেন্ট্রাল অ্যাটম হবে না। হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম, কিন্তু মাথায় রাখতে হবে যে হাইড্রোজেন কোনোদিন হতে পারবে না, এই পয়েন্টটা খেয়াল রাখতে হবে। কি বললাম? হাইড্রোজেন এবং ফ্লুরিন তারা কোনোদিন সেন্ট্রাল অ্যাটম হতে পারবে না। দুটো পয়েন্ট ক্লিয়ার হয়েছে। আমরা 3 নম্বর পয়েন্টে চলে যাই। প্রত্যেকটা বেসিক জায়গা ক্লিয়ার করে আমরা স্ট্রাকচারে যাব। সেই জন্যই বলছি এই লেভেলের ভিডিও বাংলা মিডিয়ামে কোথাও নেই, উইথ ওপেন চ্যালেঞ্জ তোমাদেরকে বললাম, ঠিক আছে? তারপরে দেখো, যেগুলো আমার কর্নার অ্যাটম হবে, কর্নার অ্যাটম অর্থাৎ সেন্ট্রাল অ্যাটমের সাথে যেগুলো অ্যাটাচ থাকবে সেগুলোকে আমরা কর্নার অ্যাটম বলি। কর্নার অ্যাটমের অক্টেট সম্পূর্ণ হতে হবে, সম্পূর্ণ হতে হবে, ঠিক আছে? এটা মাস্ট হতেই হবে কর্নার অ্যাটমের যদি থাকে। মানে আমি যদি এখানে এ কে বলি সেন্ট্রাল অ্যাটম, তাহলে আমি এখানে ধরো বি কে বলছি, তাহলে এগুলোকে আমরা বলছি কি কর্নার অ্যাটম। তাহলে এদের অক্টেট ফিল আপ হতেই হবে। আর যদি হাইড্রোজেন থাকে তাহলে সেখানে আমার ডুপ্লেট ফিল আপ হতে হবে, অর্থাৎ দুটো ইলেকট্রন থাকতে হবে। কিন্তু যদি হাইড্রোজেন বাদ দিয়ে অন্য কিছু অ্যাটম থাকে তাহলে সেখানে কিন্তু আমার 8টা ইলেকট্রন ফিল আপ হতে হবে।
বুঝতে পারলে কি বলছি? কর্নার অ্যাটম মাস্ট অক্টেট ফিল আপ হতে হবে, কর্নার অ্যাটমকে অক্টেট ফিল আপ করতেই হবে। 4 নম্বর পয়েন্ট, সেন্ট্রাল অ্যাটম মানে যেটা কেন্দ্রীয় পরমাণু, সেটি সর্বোচ্চ সমযোজ্যতা লাভ করতে চায়। কি বলছি, পয়েন্টটা ভালো করে মন দিয়ে শোনো, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে সেন্ট্রাল অ্যাটম বা যেটা কেন্দ্রীয় পরমাণু আছে সেটি সর্বোচ্চ সমযোজ্যতা লাভ করতে চায়, অর্থাৎ তার সমযোজ্যতা সবচেয়ে বেশি হতে হবে। বা সমযোজ্যতা কথাটার মানে কি? সমযোজ্যতা কথাটার মানে হচ্ছে ম্যাক্সিমাম বন্ড কতগুলো করতে পারবে, অর্থাৎ যতগুলো ম্যাক্সিমাম বন্ড করতে পারে, অর্থাৎ ওর যতগুলো ম্যাক্সিমাম বন্ড করার ক্যাপাবিলিটি আছে, যতগুলো ম্যাক্সিমাম বন্ড করার পসিবিলিটি আছে, সে চাইবে তার ততগুলো বন্ড হোক। কার ক্ষেত্রে কথাটা প্রযোজ্য? কথাটা সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর যতগুলো হাত আছে, যতগুলো হাত দিয়ে সে অন্য মৌলকে বা অন্য পরমাণুকে জড়িয়ে ধরতে পারে, প্রত্যেকটা হাত সে চাইবে খুলে যাক। অর্থাৎ তার যতগুলো বন্ড করার পসিবিলিটি আছে সে চাইবে প্রত্যেকটা বন্ড যাতে তার হতে পারে ম্যাক্সিমাম। মাথায় রাখতে হবে, সে সব সময় চাইবে যাতে সর্বোচ্চ সমযোজ্যতা লাভ করতে পারে। ঠিক আছে, সর্বোচ্চ সমযোজ্যতা মানে আমরা যদি কোন জিনিসটাকে বলি, অক্সিজেন। অক্সিজেনের দেখো তো, যেটা সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন সংখ্যা হবে বা যেটাকে আমরা যোজ্যতা কক্ষের ইলেকট্রন বলবো, সেটাই তার মোটামুটি সমযোজ্যতা হয়ে যায়। এবার সমযোজ্যতাটা আমরা বন্ড দিয়ে ফিল আপ করতে, যেমন অক্সিজেন, অক্সিজেন ম্যাক্সিমাম দুটো বন্ড করতে পারে, অক্সিজেন ম্যাক্সিমাম দুটো বন্ড করতে পারে। সালফার, সালফার ম্যাক্সিমাম 6টা বন্ড করতে পারে, বা এরকম করতে পারে 6টা বন্ড করতে পারে, বা 4টে বন্ড, 2টো লোন পেয়ার। লোন পেয়ার বলতে যে সমস্ত ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে না কিন্তু ওই পরমাণুটার উপর থাকে, ঠিক আছে, তাদেরকে আমরা লোন পেয়ার বলছি। নাইট্রোজেন, নাইট্রোজেনের কিন্তু ম্যাক্সিমাম, নাইট্রোজেনের কোভ্যালেন্সি হচ্ছে 5, বাট মাথায় রাখবে, নোট করো, এটা খুব ইম্পর্টেন্ট, যে বন্ড কিন্তু নাইট্রোজেন করতে পারে ম্যাক্সিমাম 4টি। এটা ম্যাক্সিমাম বন্ড করতে পারে নাইট্রোজেন 4টি, মাথায় রাখবে। নাইট্রোজেনের কোভ্যালেন্সি 5 হওয়া সত্ত্বেও নাইট্রোজেন ম্যাক্সিমাম 4টি বন্ড করতে পারে। অর্থাৎ নাইট্রোজেন কখনোই কখনোই পেন্টাভ্যালেন্ট হতে পারে না, হতে পারে না। অর্থাৎ নাইট্রোজেনের যোজ্যতা সর্বোচ্চ 5 কোনোদিন হতে পারে না। নাইট্রোজেন ম্যাক্সিমাম 4টে বন্ড করতে পারে, খেয়াল রাখবে, ঠিক আছে। কেন করতে পারে না, যখন তোমরা 12-এ গিয়ে পড়বে তখন তোমরা ডিটেলসে বুঝবে যে কেন করতে পারে না। জাস্ট এটা নোট করে রাখো যে নাইট্রোজেন কখনোই পেন্টাভ্যালেন্ট হতে পারে না, বা কখনোই 5টা বন্ড তৈরি করতে পারে না। বাট কে পারে? ফসফরাস পারে। ফসফরাসের ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 5 হবে, ঠিক আছে। কার্বনের কত হবে? কার্বনের 4 হবে। ক্লোরিনের কত হবে? ক্লোরিনের 7 হবে, কারণ সর্বোচ্চ কক্ষপথে 7টা ইলেকট্রন। সিলিকনের কত হবে? সিলিকনের 4 হবে। বুঝতে পেরেছো? তাহলে এগুলো আমরা কি দেখতে পাচ্ছি, এরা চাইবে এদের 4টে বন্ড হোক, 7টা বন্ড হোক, 7টা ইলেকট্রন থাকুক, এইভাবে চাইবে। কিন্তু মানে টোটাল 7টা বন্ডেড, 7টা পেয়ার অফ ইলেকট্রনস থাকুক, এটা চাইবে ক্লোরিন। ফসফরাস চাইবে 5টা পেয়ার অফ ইলেকট্রন থাকুক, অর্থাৎ 4টে বন্ড হতে পারে, 5টা বন্ড হতে পারে। তাহলে বন্ড ম্যাক্সিমাম করতে চাইবে। লোন পেয়ার থাকলে যদি সিচুয়েশন এরকম হয় লোন পেয়ার দরকার পড়ে, তখন সেটা ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এটা, এই এত ডিটেলসে কেউ তোমাকে লুইস ডট স্ট্রাকচার বলবে না, ভেতরে যে এত গল্প আছে কেউ তোমাকে বলবে না। তাই এরকম ভিডিও আরো বেশি বেশি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাতে বেশি বেশি করে শেয়ার করো, চ্যানেলটার ভিডিওগুলো বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো। এই ধরনের এত ডিটেলস লুইস ডট স্ট্রাকচার কোথাও পাবে না তোমরা।
এমনি এমনি ভিডিওগুলো 50 মিনিট, 1 ঘন্টা, 40 মিনিটের হয় না। তার কারণ হচ্ছে এটাই, যেখানে আমি ডিটেলস বলে থাকি। ক্লিয়ার? তাহলে 4 নম্বর পয়েন্টটা ক্লিয়ার হয়েছে যে যে সেন্ট্রাল অ্যাটম সেটি ম্যাক্সিমাম কোভ্যালেন্সি লাভ করতে চাইবে, অর্থাৎ ম্যাক্সিমাম বন্ড ফরমেশন করতে চাইবে, তার কাছে যাতে ম্যাক্সিমাম বন্ড তৈরি হয় সেটা করতে চাইবে, অর্থাৎ যতগুলো বন্ড করার পসিবিলিটি আছে, যতগুলো বন্ড করার তার ক্ষমতা আছে, সে সেই জায়গাটাই যেতে চাইবে। 4 নম্বর পয়েন্ট বুঝতে পারা গেল। এবার 5 নম্বর পয়েন্টটা লক্ষ্য করো। 5 নম্বর পয়েন্ট, যে পজিটিভ চার্জ কেন্দ্রীয় পরমাণুর উপর থাকবে। পজিটিভ চার্জ কেন্দ্রীয় পরমাণুর উপর থাকবে, ঠিক আছে? অর্থাৎ যদি কোনো পজিটিভ চার্জ থাকে, যেমন ধরো H3O+, যেমন ধরো H3O+, তাহলে এখানে যে পজিটিভ চার্জটা, সেটা যেটা কেন্দ্রীয় পরমাণু হবে, তাহলে এখানে সবচেয়ে কম সংখ্যা আছে অক্সিজেন, তাহলে প্লাস চার্জটা অক্সিজেনের উপর থাকবে। বুঝতে পেরেছো? তাহলে যদি কোনো প্লাস চার্জ থাকে, তাহলে সেই প্লাস চার্জটা মোটামুটি জেনারেলি দেখা যায় সেটা কেন্দ্রীয় পরমাণুর উপর থাকবে। নেগেটিভ চার্জ কর্নার অ্যাটমের উপর থাকবে। যদি নেগেটিভ চার্জ থাকে, যেমন ধরো NO3-, ঠিক আছে, CO3-2-, SO4-2-, তাহলে এখানে যে মাইনাস চার্জগুলো আছে সেগুলো এই সেন্ট্রাল অ্যাটমের উপর থাকবে। সরি, সেন্ট্রাল অ্যাটম বাদ দিয়ে যে অ্যাটমগুলো আছে তাদেরকে আমরা কর্নার অ্যাটম বলছি, সেই কর্নার অ্যাটমের উপর কিন্তু থাকবে। বুঝতে পেরেছো? তাহলে প্লাস চার্জ থাকবে কোথায়? প্লাস চার্জ থাকবে সেন্ট্রাল অ্যাটমের উপরে, মাইনাস চার্জ থাকবে কোথায়? কর্নার অ্যাটমের উপরে। যখন আমরা স্ট্রাকচার করব আমরা আরো ডিটেলসে সেগুলো ডিসকাস করব। ক্লিয়ার? তাহলে এটা গেল আমার রুলগুলো, কোন রুল ফলো করছে, কি কি রুল ফলো করছে, প্রত্যেকটা জিনিস ডিটেলসে ডিসকাস করলাম, যে সেন্ট্রাল অ্যাটম সিলেক্ট করার নিয়ম এবং তার সাথে সাথে কি কি রুলগুলো ফলো করবে। এবার আমরা কি করে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন আমরা কি করে করব সেটা দেখে নাও, ঠিক আছে? অর্থাৎ আমরা ক্যালকুলেশনটা কিভাবে দেখাবো। আমরা বলবো কিউ, কিউটাকে আমরা কি বলবো? টোটাল ইলেকট্রন, টোটাল ইলেকট্রন, ঠিক আছে? কিউ, কিউ ইকুয়াল টু কি কি হবে? যোজ্যতা কক্ষের ইলেকট্রন, বা এটাকে আমরা বলবো ভ্যালেন্স সেল ইলেকট্রন। যতগুলো ভ্যালেন্সের ইলেকট্রন থাকবে প্লাস নেগেটিভ চার্জ, যদি কোনো নেগেটিভ চার্জ থাকে, যদি একটা নেগেটিভ চার্জ থাকে তাহলে এক যোগ হয়ে যাবে, নেগেটিভ চার্জ থাকলে সেটা অ্যাড হবে, আর মাইনাস পজিটিভ চার্জ। আর যদি কোনো পজিটিভ চার্জ থাকে তখন সেটা টোটাল যে যোজ্যতা কক্ষের ইলেকট্রন সেখান থেকে বাদ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে প্রথমে আমরা বের করব কিউ, অর্থাৎ টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা আছে, যেটার জন্য আমরা ক্যালকুলেট করছি, ঠিক আছে? আমরা যদি সেন্ট্রাল অ্যাটমের জন্য বলি তার জন্য হবে এরকম ভাবে টোটাল আমরা ইলেকট্রনটা ক্যালকুলেট করব, যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কতগুলো আছে। ওকে, তারপরে আমরা ক্যালকুলেট করব, মানে আমরা ধরো কার্বন থাকবে, অক্সিজেন থাকবে, তাহলে টোটাল যতগুলো ইলেকট্রন আছে, তারপরে ক্যালকুলেট করব বন্ড পেয়ার ইলেকট্রন, ঠিক আছে? অর্থাৎ বন্ধন ইলেকট্রন সংখ্যা। সেটা আমরা কিভাবে করব? 2 ইনটু নাম্বার অফ বন্ড, অর্থাৎ বন্ড পেয়ার ইলেকট্রন আমরা কিভাবে ক্যালকুলেট করব? 2 ইনটু নাম্বার অফ বন্ড। অর্থাৎ যদি একটি বন্ড হয় তাহলে বন্ড পেয়ার ইলেকট্রনের সংখ্যা 2, যদি দুটি বন্ড হয় তাহলে বন্ড পেয়ার ইলেকট্রনের সংখ্যা 4। ক্লিয়ার? ওকে, তারপরে আমরা কি ক্যালকুলেট করব? তারপরে আমরা ক্যালকুলেট করব লোন পেয়ারের সংখ্যা। এলপিটাকে কি বলছি আমরা? লোন পেয়ার, অর্থাৎ
যে পেয়ার গুলো ডাইরেক্ট বন্ডে অংশগ্রহণ করছে না সেরকম, সেটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব? কিউ মাইনাস বন্ড পেয়ার ইলেকট্রন। মাথায় রাখবে তিনটে জিনিস, প্রথমে আমরা কিউ ক্যালকুলেট করব, তারপর আমরা বন্ড পেয়ার ইলেকট্রন ক্যালকুলেট করব, লাস্টে আমরা লোন পেয়ার ক্যালকুলেট করব। এবার এই লোন পেয়ারটা আমার দুভাবে কাজ করতে পারে, ঠিক আছে? কি রকম করতে পারে? লোন পেয়ারটা আমরা অ্যাজ এ লোন পেয়ার হিসেবে ব্যবহার করতে পারি, বা আমার যদি প্রয়োজন হয় তাহলে লোন পেয়ারটা ডাবল বন্ড অর ট্রিপল বন্ড হিসাবেও কিন্তু ব্যবহার হতে পারে। ক্লিয়ার? আমি যেটা বলতে চাইছি যে লোন পেয়ারটা পাবো সেটাকে আমি লোন পেয়ার হিসাবে ব্যবহার করতে পারবো, বা সেটাকে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড হিসাবে ব্যবহার করতে পারবো। খুব ইন্টারেস্টিং জিনিসটা, খুব ইন্টারেস্টিং। স্ট্রাকচার ড্র করো তখন আরো বেশি ক্লিয়ার হবে, জায়গাটা আরো বেশি ক্লিয়ার হবে। ধাপে ধাপে করো যাতে কোনো দিন কোনো লুইস ডট স্ট্রাকচারে তোমাদের সমস্যা না আসে, তাই এতটা ভেঙে জিনিসগুলো করানো হচ্ছে। ক্লিয়ার? তাহলে ফর্মুলাটা বুঝতে পারা গেল। প্রথমে আমরা কিউ ক্যালকুলেট করব, তারপরে বন্ড পেয়ার অফ ইলেকট্রন ক্যালকুলেট করব, লাস্টে আমরা লোন পেয়ার অফ ইলেকট্রন ক্যালকুলেট করব। তাহলে এবার আমরা কিভাবে করব পরপর সেটা দেখে নিই, ঠিক আছে? একদম নর্মাল ইকুয়েশন, নর্মাল থেকে শুরু করি। প্রথমে আমরা শুরু করি হাইড্রোজেনের জন্য H2। তাহলে দেখো H2 আমরা কিউ ক্যালকুলেট করি। হাইড্রোজেনের ভ্যালেন্স সেলে ইলেকট্রন কটা থাকে? একটা। তাহলে এখানে কটা হাইড্রোজেন আছে? দুটো। তাহলে টোটাল ভ্যালেন্স সেল ইলেকট্রন হচ্ছে আমার 2। ক্লিয়ার? টোটাল ভ্যালেন্স সেল ইলেকট্রন হচ্ছে আমার 2। এবারে তাহলে দেখো গল্পটা যেটা হবে, এখানে কোনো নেগেটিভ চার্জ নেই, কোনো পজিটিভ চার্জ নেই। তাহলে প্রথমেই আমি হাইড্রোজেনের মধ্যে কি করব, আমাকে প্রথমে জিনিসটা করে নিতে হবে। প্রথমে আমার দেখো মিনিমাম তো একটা বন্ড তৈরি হতেই পারে রে বাবা, দুটো অ্যাটমের মধ্যে মিনিমাম একটা বন্ড তো তৈরি হবেই, মিনিমাম একটা কোভ্যালেন্ট বন্ড তো তৈরি হবেই, এটা তো ঠিক। এটাতে কেউ তো কোনো প্রশ্ন আমাকে করতে পারো না যে স্যার একটা বন্ড কেন তৈরি হবে। আরে ভাই একটা বন্ড তো মিনিমাম তৈরি হবেই রে বাবা, তারপরে দুটো হবে, তিনটে হবে, চারটে হবে, সেটা পরের প্রশ্ন। তাহলে এখানে প্রথমে আমার মিনিমাম বন্ড তৈরি হলো একটা, তাহলে সেটা যখন তৈরি হওয়ার পর আমরা বন্ড পেয়ার ইলেকট্রন ক্যালকুলেট করব। 2 ইন্টু নাম্বার অফ বন্ড, 2 ইন্টু নাম্বার অফ বন্ড মানে 1, তাহলে বন্ড পেয়ার ইলেকট্রন হচ্ছে 2। তাহলে এখানে আমার লোন পেয়ার কত হবে? লোন পেয়ার হবে কিউ মাইনাস বন্ড পেয়ার অফ ইলেকট্রন, তাহলে কত হয়ে যাবে? 2 মাইনাস 2, সো দেয়ার ইজ নো লোন পেয়ার। এখানে কোনো লোন পেয়ার নেই, তাই যেহেতু লোন পেয়ার নেই তাই আমার স্ট্রাকচারের মধ্যে লোন পেয়ার দেওয়ার দরকার নেই। এবার আমি দেখবো এদের ফিল আপ হয়েছে কিনা। দেখো হাইড্রোজেনের কটা ইলেকট্রন দরকার? দুটো পেয়ে গেছে, এই হাইড্রোজেনেরও দুটো পেয়ে গেছে, অর্থাৎ আমার স্ট্রাকচার কমপ্লিট। তাহলে কি করলাম? প্রথমে কিউ বের করলাম। কিউটা কি? টোটাল নাম্বার অফ ইলেকট্রন। টোটাল নাম্বার অফ ইলেকট্রন মানে টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। তারপরে যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে সেটা অ্যাড হবে, যদি পজিটিভ চার্জ থাকে তাহলে সেখান থেকে বাদ হয়ে যাবে। তারপরে আমরা মিনিমাম বন্ড তৈরি করার পসিবিলিটি দেখলাম যে এক একটা অ্যাটমসের মধ্যে মিনিমাম একটা বন্ড তৈরি হতেই পারে। পরের স্ট্রাকচারে যখন যাব তখন আমরা জিনিসটাকে আরো ভালোভাবে দেখে নিতে পারবো। যেমন নেক্সট 2 নম্বর এক্সাম্পল আমরা দেখি। 2 নম্বর এক্সাম্পল হচ্ছে অক্সিজেন। তাহলে অক্সিজেনের প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা কিউ বের করব। তাহলে কিউ কত? অক্সিজেনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কত বলো? একটা অক্সিজেনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন বলো কত হতে পারে? কত টোটাল? 1s2, 2s2, 2p, 1s2 অক্সিজেনের টোটাল কত? 1s2, 2s2, টোটাল 8, তাই তো? 1s2, 2s2, 2p, 4। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে টোটাল ভ্যালেন্সিয়াল ইলেকট্রন? অক্সিজেনের টোটাল ভ্যালেন্স সেল ইলেকট্রন কটা? তাহলে অক্সিজেনের টোটাল ভ্যালেন্সিয়াল ইলেকট্রন একটা অক্সিজেনের জন্য 6। এই তো দেখো না, এই তো ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, 4 আর 2 6, তাহলে 6 ইন্টু 2, তাহলে টোটাল হচ্ছে 12টা ইলেকট্রন। ঠিক আছে? তাহলে টোটাল 12টা ইলেকট্রন। এরপরে দেখো দুটো অক্সিজেন আছে, তাহলে অক্সিজেনের মধ্যে মিনিমাম একটা বন্ড তো হবে,
তাহলে মিনিমাম একটা বন্ড হলে আমরা বন্ড পেয়ার ইলেকট্রন তারপরে ক্যালকুলেট করব 2 ইন্টু নাম্বার অফ বন্ড কত 1, তাহলে 2। তাহলে এরপরে আমার লোন পেয়ার ক্যালকুলেট করো, তাহলে কিউ মাইনাস বন্ড পেয়ার ইলেকট্রন, কিউ কত 12, বন্ড পেয়ার ইলেকট্রন কত 2, তাহলে টোটাল কত 10। ঠিক আছে, টোটাল কত 10, 2 ইন্টু নাম্বার অফ বন্ড। তাহলে এইবারে আমি কি করব, এবারে যে লোন পেয়ার ইলেকট্রন গুলো হয়েছে এখানে লোন পেয়ার ইলেকট্রন গুলোকে আমাকে কর্নার অ্যাটম গুলোতে বসিয়ে তাদের অক্টেট ফিল আপ করতে হবে। তাহলে এখানে দেখো কটা অলরেডি আছে, কর্নার অ্যাটম গুলো দুটো আছে, তাহলে আমি বসাই 1 2 3 4 5 6। ঠিক আছে, 6টা হলো, এখানে 7 8 9 10, আর তো নেই আমার 10টার মধ্যে। তাহলে এখানে টোটাল কটা হয়ে গেছে 1 2 3 4 5 6, আর এখানে 7 8 9 10। তাহলে এখানে দেখো তো এই বাঁ দিকের এইটা, ডান দিকেরটা এখানে আমার কতগুলো হয়েছে 1 2 3 4 5 6 7 8, 8টা ফিল আপ হয়েছে। বাট যেটা আমার বাঁ দিকে আছে সেটার কিন্তু হয়নি, 1 2 3 4 5 6টা ফিল আপ হয়েছে, 6টা ইলেকট্রন সেখানে অক্টেট ফিল আপ হয়নি। এবারে দেখো একটু আগেই যে জিনিসটা আমি বলেছিলাম যে অক্সিজেনের ম্যাক্সিমাম কোভ্যালেন্সি কত হতে পারে 2, অর্থাৎ অক্সিজেন ম্যাক্সিমাম দুটো বন্ড করতে পারে। তাহলে এখানে দুটো বন্ড করার কি কোনো পসিবিলিটি আছে? হ্যাঁ আছে স্যার। এই যে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন যদি এখানে চলে যায়, অর্থাৎ যে লোন পেয়ার অফ ইলেকট্রনটা ছিল, লোন পেয়ার অফ ইলেকট্রন একটা বন্ড মানে কি, একটা বন্ড মানে তো দুটো ইলেকট্রন। তাহলে এখানে ইলেকট্রনটা যদি এখানে মুভ করে তাহলে আমরা স্ট্রাকচারটা কিরকম দেখতে পাবো, তাহলে আমরা স্ট্রাকচারটা দেখতে পাবো এই অক্সিজেনের কাছে এরকম দেখো লোন পেয়ার আছে, এবং এখানে তার এইবারে দেখো ক্যালকুলেট করো, তাহলে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5, অর্থাৎ দুটো অক্সিজেনের অক্টেট ফিল আপ হয়ে গেছে। বুঝতে পারছো কি বলছি? তাহলে প্রথমে কিউ ক্যালকুলেট করলাম, তারপরে বন্ড পেয়ার অফ ইলেকট্রন ক্যালকুলেট করলাম, মিনিমাম একটা বন্ড ক্যালকুলেট করে বন্ড পেয়ার অফ ইলেকট্রন ক্যালকুলেট, তারপরে লোন পেয়ার ক্যালকুলেট করে যে লোন পেয়ার গুলো বেরোচ্ছে সেগুলোকে আমরা কর্নার অ্যাটমে সেগুলোকে আমরা বসাবো। কারণ এখানে দেখো কোনো সেন্ট্রাল অ্যাটম নেই, কারণ সেন্ট্রাল অ্যাটম তখনই হবে যদি ডিফারেন্ট অ্যাটম থাকে। এখানে সেম অ্যাটম নিয়ে আমরা কাজ করছি, সেখানে সেন্ট্রাল অ্যাটম নেই। তাহলে জিনিসটা কি হলো, তাহলে প্রথমে আমরা সেন্ট্রাল অ্যাটমে কর্নার অ্যাটমে বসিয়ে দেখলাম যে একটা কর্নার অ্যাটমের ক্ষেত্রে কিন্তু আমার অক্টেট ফিল আপ হচ্ছে না। কারণ আমি কিন্তু রুলেই বলেছি যে কর্নার অ্যাটমের মাস্ট অক্টেট সম্পূর্ণ হতে হবে, মাস্ট, এটা কিন্তু মাস্ট হতেই হবে। ঠিক আছে, এটা হতেই হবে। ক্লিয়ার? এখানে একটা জিনিস 4 নম্বর পয়েন্ট, এখানে একটা জিনিস নোট আরেকটা করে রাখো, সর্বোচ্চ সমযোজিতা লাভ করতে চায় এখানে আরেকটা জিনিস লিখে রাখো যে প্রয়োজনে সেন্ট্রাল অ্যাটম 8টির বেশি ইলেকট্রন রাখতে পারবে, অর্থাৎ 8টার বেশি ইলেকট্রন রাখার ক্ষমতা সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রে ছাড় আছে তার, কারণ যেহেতু সে সেন্ট্রাল অ্যাটম, সে সবাইকে ধরে আছে, তাই তাকে ছাড় দেওয়া হয়েছে। এগুলো রুলগুলো মাথায় রাখবে, তবে কিন্তু স্ট্রাকচারগুলো ঠিকঠাক করতে পারবে। তাহলে প্রয়োজনে যদি কোনো সময় দরকার পড়ে তাহলে সেখানে সেন্ট্রাল অ্যাটম 8টার বেশি ইলেকট্রন কিন্তু রাখতে পারে। ঠিক আছে, তাহলে এই স্ট্রাকচারটা অক্সিজেনের ক্ষেত্রে বোঝা গেল। এরপর আমরা নেক্সট আরো একটু আস্তে আস্তে একটু ডিফিকাল্টির দিকে যাই। এরপরে আমরা করব H3O+। ওকে, এখানে দেখো, এখানে প্রথম কথা আমি আগে কিউ ক্যালকুলেট করি। কিউ কত, অক্সিজেন আছে একটা, তাহলে অক্সিজেনের জন্য আমার 6, হাইড্রোজেন আছে 3টে, তাহলে হাইড্রোজেনের একটার জন্য 1, তাহলে 3টের জন্য 3, কিন্তু এখানে একটা প্লাস চার্জ আছে, 1 প্লাস চার্জ সেন -1, তাহলে হয়ে যাবে 6 আর 3 এ 9, -1 মানে 8, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন এখানে 8। এবার এখানে সেন্ট্রাল অ্যাটমকে নাম্বার কম কার আছে, অক্সিজেন, তাহলে এখানে অক্সিজেন হয়ে গেল আমার সেন্ট্রাল অ্যাটম। তাহলে অক্সিজেনটা আমি বসালাম, 3টে হাইড্রোজেন আছে, তাহলে মিনিমাম একটা করে বন্ড করতে পারে, এই তো ব্যাপার। প্রথমে মিনিমাম একটা বন্ড হয়ে গেল, তাহলে মিনিমাম একটা বন্ড হওয়ার পরে
বন্ড পেয়ার ইলেকট্রন ক্যালকুলেট করব। 2 ইন্টু নাম্বার অফ বন্ড, কতগুলো নাম্বার বন্ড? 3টে, তাহলে বন্ড পেয়ার ইলেকট্রন 6টা। তাহলে লোন পেয়ার কতগুলো? লোন পেয়ার ইলেকট্রন কতগুলো? 8 মাইনাস 6 অর্থাৎ 2টো। তাহলে এই দুটো যে লোন পেয়ার ইলেকট্রন, তাদেরকে আমরা কি করব? তাদেরকে আমরা প্রথমে কর্নার অ্যাটমে বসাবো। যদি তাদের কর্নার অ্যাটম অক্টেট বা ডুপ্লেট, এখানে হাইড্রোজেন হাইড্রোজেনের ডুপ্লেট ফিল আপ হয়ে গেছে, প্রত্যেকটা হাইড্রোজেনের দুটো করে ইলেকট্রন পেয়ে গেছে, তাই তাদের আর কোনো চাহিদা নেই, কারণ তারা অলরেডি স্যাটিসফাইড। তাহলে এই দুটো ইলেকট্রন কোথায় থাকবে? এই দুটো ইলেকট্রন তাহলে চলে যাবে, কারণ দেখো অক্সিজেনের কাছে দেখো তো কি হয়েছে, 1 2 3 4 5 6 6টা আছে। তাহলে এই দুটো ইলেকট্রন আমার এখানে চলে যাবে, এই দুটো ইলেকট্রন আমার অক্সিজেনের মাথার উপরে চলে যাবে। তাহলে অক্সিজেনের কাছে 8টা ইলেকট্রন হয়ে গেল, সেন্ট্রাল অ্যাটম হিসেবে তার 8টা ইলেকট্রন পেয়ে গেল। দেখো 8টা তো পেতেই হবে, যদি প্রয়োজন হয় তাহলে 8টার বেশি হতে পারে, এইটা মাথায় রাখতে হবে যে মিনিমাম 8টা তো থাকবেই, এটাতে কোনো রকম কোনো সন্দেহ নেই। যে 8টা ইলেকট্রন যে সেন্ট্রাল অ্যাটমে থাকবে এটা ঠিক, কিন্তু 8টার বেশি থাকতে পারে, যদি প্রয়োজন হয় তখন কিন্তু 8টার বেশিও থাকবে, এটা মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? যদি প্রয়োজন হয়, যদি আমার প্রয়োজন লাগে, তাহলে কিন্তু 8টার থেকেও বেশি হতে পারে, সেটা আমরা দেখব। এবার একটা প্লাস চার্জ আছে, প্লাস চার্জ কোথায় হবে? বলেইছিলাম যে যদি প্লাস চার্জ থাকে সেটা সেন্ট্রাল অ্যাটমের উপর থাকবে। তাহলে সেন্ট্রাল অ্যাটম এখানে অক্সিজেন, তাহলে আমার প্লাস চার্জ হবে অক্সিজেনের কাছে। এই যে প্লাস এটা তৈরি হলো, এটাকে বলে ফর্মাল চার্জ, অর্থাৎ এক্স্যাক্টলি যে চার্জটা আমরা ওই অ্যাটমটার উপর আছে, এটা আমরা ডিটেলস ক্যালকুলেট করতে শেখাবো একটু পরে। অর্থাৎ কি করে ফর্মাল চার্জ ক্যালকুলেট করতে হয়, ক্লিয়ার? কি করে ফর্মাল চার্জ ক্যালকুলেট করতে হয় সেটাও আমি দেখাবো। বুঝতে পেরেছো? তাহলে অক্সিজেনের উপর আমার এসে গেল প্লাস চার্জ, কি করে আসছে সেটা আমরা একটু পরেই আসছি। তাহলে H3O প্লাসের স্ট্রাকচার বুঝতে পারা গেল। তাহলে নেক্সট আমরা দেখব NH4 প্লাস। দেখো তাহলে প্রথমে ক্যালকুলেট করো কিউ। নাইট্রোজেনের কত? 5, হাইড্রোজেনের কত? 4, একটার জন্য -1, তাহলে এখানেও হয়ে গেল 8। তাহলে প্রথমে নাইট্রোজেনের 4টে হাইড্রোজেন আছে, তাহলে আমার বন্ড পেয়ার ইলেকট্রন হচ্ছে 2 ইন্টু নাম্বার অফ বন্ড 4, তাহলে 8। তাহলে লোন পেয়ার ইলেকট্রন 0, কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই। তাহলে নাইট্রোজেন আমার ফিল আপ হয়ে গেছে, দেখো দেখো এখানে দেখো নাইট্রোজেন 1 2 3 4 5 8টা হয়ে গেছে, হাইড্রোজেন 4টে হয়ে গেছে, সরি হাইড্রোজেন দুটো করে হয়ে গেছে। তাহলে নাইট্রোজেনের ম্যাক্সিমাম কোভ্যালেন্সিও পেয়ে গেছে নাইট্রোজেন, ক্লিয়ার? তাহলে প্লাস চার্জ কোথায় হবে? সেন্ট্রাল মেটাল অ্যাটমের উপর হবে, সরি সেন্ট্রাল অ্যাটমের উপর হবে। এত বেশি সেন্ট্রাল মেটাল অ্যাটম ব্যবহৃত হয়েছে যে আমরা শুধু বারবার সেন্ট্রাল মেটাল অ্যাটম হয়ে যাচ্ছে। সেন্ট্রাল অ্যাটমের উপর হবে নাইট্রোজেনের প্লাস চার্জটা। এবার আমি তোমাকে বলি যে ফর্মাল চার্জ কি করে ক্যালকুলেট করতে হয়। ইজিলি আমরা দুভাবে বলি, একটা যে রুলটা ফলো করে করা হয় সেটা বলি, যে ফর্মাল চার্জ মানে কিভাবে ক্যালকুলেট করব, যার জন্য ক্যালকুলেট, তো ধরো আমরা এখানে নাইট্রোজেনের জন্য ক্যালকুলেট করছি, কি বলবো? ভ্যালেন্স সেলে ইলেকট্রন, অর্থাৎ নাইট্রোজেনের যতগুলো যোজ্যতা কক্ষের ইলেকট্রন থাকার কথা ছিল, কি বলবো? যে যোজ্যতা কক্ষের ইলেকট্রন মাইনাস লোন পেয়ার অফ ইলেকট্রন, অর্থাৎ যদি কোনো লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে, মাইনাস বন্ড পেয়ার ইলেকট্রন বাই 2। এটা হচ্ছে আমার রুল, ঠিক আছে? যে ফর্মাল চার্জ ক্যালকুলেট করার জন্য ভ্যালেন্স ইলেকট্রন, যোজ্যতা কক্ষের যে ইলেকট্রন, মাইনাস লোন পেয়ার ইলেকট্রন মাইনাস বন্ড পেয়ার ইলেকট্রন বাই 2, এইভাবে ক্যালকুলেট করতে হয়। আমরা নাইট্রোজেনের জন্য দেখি, তাহলে নাইট্রোজেনের জন্য আমরা ফর্মাল চার্জ ক্যালকুলেট করি। ভ্যালেন্স সেলে ইলেকট্রন নাইট্রোজেন কত থাকে? 5টা। লোন পেয়ার আছে একটাও নেই, তাহলে 0। বন্ড পেয়ার ইলেকট্রন কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8, তাহলে 8/2। বন্ড পেয়ার ইলেকট্রন বলতে যে যতগুলো বন্ড পেয়ারে আছে তার ইন্টু 2 করে দিলেই আমার, কারণ এক একটা বন্ড পেয়ারে দুটো ইলেকট্রন থাকে, তাহলে 1 2 3 4 5 6 7 8/2, তার মানে হয়ে গেল কত? 5 - 4, তার মানে হয়ে গেল 1, অর্থাৎ +1। দেখো নাইট্রোজেনের কাছে এসছে, এই জন্য প্লাস চার্জ। এবার আমরা একটু সোজা উপায়ে ব্যাপারটা বলার চেষ্টা করি, কিভাবে মাথায় রাখবো, খুব সোজা উপায় যদি বলো, এইদিকে লিখছি দেখো, যে আমরা এইভাবে দেখব যে নাইট্রোজেনের আগে ভ্যালেন্স সেলে ইলেকট্রন যতগুলো থাকার কথা ছিল, ঠিক আছে,
এই মুহূর্তে যতগুলো আছেন শুধুমাত্র নাইট্রোজেনের কাছে, শুধুমাত্র অ্যাটমটার কাছে, অর্থাৎ ভ্যালেন্সে যতগুলো ছিল মাইনাস তার কাছে যতগুলো ইলেকট্রন আছে। খুব ইজিলি সোজাভাবে দেখো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। নাইট্রোজেনের কাছে দেখো শুধুমাত্র নাইট্রোজেন, হাইড্রোজেন থেকে যেটা পেয়েছে সেটা বাদ দিয়ে দাও। নাইট্রোজেনের কাছে শুধু তার কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে আছে। নাইট্রোজেনের কাছে শুধুমাত্র নাইট্রোজেনের কাছে চারটে আছে, তাহলে হয়ে গেল 5 মাইনাস 4 অর্থাৎ 1। দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো, হাইড্রোজেনের ভ্যালেন্সে থাকার কথা কতগুলো ছিল? ভ্যালেন্সে হাইড্রোজেনের ভ্যালেন্সে একটা, এখানে আছে শুধুমাত্র হাইড্রোজেনের কাছে কটা আছে? একটা, তাহলে 1 মাইনাস 1 সেখানে কোনো চার্জ নেই, দেখো 0। সেরকম এই হাইড্রোজেনের ক্ষেত্রেও 0, এই হাইড্রোজেনের ক্ষেত্রেও 0, এই হাইড্রোজেনের ক্ষেত্রেও 0। কি বললাম বুঝতে পারা গেল? যদি এই ফর্মুলাটা মাথায় রাখতে অসুবিধা হচ্ছে তাহলে এইভাবে মাথায় রাখবে, যতগুলি যোজ্যতা কক্ষের ইলেকট্রন মাইনাস নিজের কাছে যতগুলি ইলেকট্রন এই মুহূর্তে আছে ততটা বাদ দিতে হবে, তাহলেই যে চার্জটা পড়ে থাকবে সেটাকে আমরা বলবো ফর্মাল চার্জ। ক্লিয়ার? কোন রকম যদি কনফিউশন থাকে কমেন্ট করে আমাকে জানাবে। NH4 প্লাস হয়ে গেল। নেক্সট এরপরে হচ্ছে NO3 মাইনাস, NO3 মাইনাস। ক্লিয়ার? কিউ বের করো। 5 অক্সিজেনের জন্য 18 মাইনাস মানে 1, তাহলে টোটাল 24, টোটাল 24। তাহলে প্রথমে বন্ড তৈরি করো, অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, অর্থাৎ মিনিমাম 3টে বন্ড, 3টের সাথেই হবে। তাহলে বন্ড পেয়ার ইলেকট্রন ক্যালকুলেট করো, 24 মাইনাস 6 অর্থাৎ 18। তাহলে লোন পেয়ার ইলেকট্রন ক্যালকুলেট করো। লোন পেয়ার ইলেকট্রন মানে হচ্ছে কতগুলো হবে? কিউ মাইনাস বন্ড পেয়ার ইলেকট্রন, তাই তো? ও সরি সরি, এখানে হচ্ছে 2 ইন্টু 3 অর্থাৎ 6 হবে এখানে, এক্সট্রিমলি সরি। তাহলে এখানে 24 মাইনাস 6 অর্থাৎ হয়ে যাবে 18। তাহলে 18টা লোন পেয়ার ইলেকট্রন আছে, তাদেরকে কি করব? তাদেরকে এবার আমি সেন্ট্রাল অ্যাটমে দিতে শুরু করি, সরি সেন্ট্রাল অ্যাটম বলছি, কর্নার অ্যাটমে। তাহলে কর্নার অ্যাটমে অক্টেট ফিল আপ করবো, দুটো আছে তাহলে 6টা করে দিতে হবে, 1 2 3 4 5 6 হয়ে গেল 8টা, 1 2 3 4 5 6 হয়ে গেল 8টা, 1 2 3 4 5 6। তাহলে আমার হয়ে গেল প্রত্যেকের অক্সিজেনের কর্নার অ্যাটমগুলো 8টা। এবার সেন্ট্রাল অ্যাটমে দেখি, আরে না না ছি, সেন্ট্রাল অ্যাটমের তো হয়নি, 1 2 3 4 5 6টা হয়েছে। তাহলে কি হবে? সেন্ট্রাল অ্যাটম তো অক্টেট হতেই হবে। তার জন্য কি হবে? তার জন্য এই যে পাশের যে দুটো লোন পেয়ার অফ ইলেকট্রন ছিল তারা ঝাঁপিয়ে যাবে নাইট্রোজেনের কাছে, বাবা আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। তাহলে সাহায্য যদি করে দেয় তাহলে স্ট্রাকচারটা কি দাঁড়াবে? তাহলে নাইট্রোজেনের কাছে এইখানে গেল ডবল বন্ড তৈরি হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে যেমন ছিল সিঙ্গেল বন্ড হয়ে গেল, এখানে অক্সিজেনের কাছে তাহলে হয়ে গেল সিঙ্গেল বন্ড। ঠিক আছে? ক্লিয়ার? এখানে দেখো নাইট্রোজেনের আমার টোটাল কোভ্যালেন্সিও ফিল আপ হয়ে গেল, 4টে ম্যাক্সিমাম হতে পারে, 4টে হয়ে গেছে। তাহলে দেখো স্ট্রাকচার ঠিক হয়েছে। এবার নেগেটিভ চার্জ আছে, একটি নেগেটিভ চার্জ আছে, কোথায় থাকবে? সেন্ট্রাল মেটাল অ্যাটমে থাকবে। এবার কোথায়, কোন সেন্ট্রাল মেটাল অ্যাটমটাই সরি কোন কর্নার অ্যাটমে থাকবে, বারবার কোন কর্নার অ্যাটমে থাকবে সেটা এবার আমাকে বার করতে হবে। আমি কর্নার অ্যাটমে থাকবে বুঝতে পেরেছি নেগেটিভ চার্জটা, কিন্তু কোথায় থাকবে, কোন কর্নার অ্যাটমটাতে? এখানে 3টে কর্নার অ্যাটম আছে, দুটো সেম আর একটা আলাদা। তাহলে আমি দুটোই দেখি, আমি আমার যে রুলটা বললাম সেটা দেখি। তাহলে অক্সিজেনের ভ্যালেন্স সেলে ইলেকট্রন থাকে কটা? 6টা। এখানে অক্সিজেনের কটা আছে ক্যালকুলেট করি, দেখো নিজের কাছে 1 2 3 4, এই যে নীল দিয়ে দেখাচ্ছি 1 2 3 4, শুধু অক্সিজেনটার কাছে 5 6 অর্থাৎ 6 মাইনাস 6 অর্থাৎ টোটাল হয়ে গেল 0। ক্লিয়ার? এবার রুলটা অনুসারে আমি যদি দেখি, তোমাকে তোমরা যে স্যার রুল অনুসারে দেখান, স্যার ঠিক আছে রুল অনুসারে দেখায়। তাহলে ভ্যালেন্স সেলে ইলেকট্রন 6, লোন পেয়ার ইলেকট্রন কটা আছে? 1 2 3 4, বন্ড পেয়ার ইলেকট্রন 1 2 3 4, তাহলে 4/2 কত হচ্ছে? তাহলে 2, তাহলে 6 মাইনাস 6 দেখো হয়ে গেল 0। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি, তাহলে নিশ্চয়ই নেগেটিভ চার্জগুলো এই দুটোর মধ্যে যে কোনো একটাই আছে। তাহলে আমার এখানে যে কোনো একটাই দিয়ে দাও নেগেটিভ চার্জ। স্যার আছে কিনা আমি দেখে নিই। ঠিক আছে, দেখো চার্জ দেখো 6 ছিল, কতগুলো আছে দেখো 1 2 3 4 5 6, এই যে এখানে একটি আছে 7, তাহলে 6 মাইনাস 7 হয়ে গেল আমার -1। ক্লিয়ার? খুব ইজিলি কিন্তু ফর্মাল চার্জ এটা বের করতে হবে। এর থেকে ইজি প্রসেস ফর্মাল চার্জ কোনো ইউটিউবে কোথাও পাবে না। এত ইজিলি ফর্মুলা, যে ফর্মুলা দিয়ে অনেকেই বের করতে গিয়ে, এই ফর্মুলাতে কেউ তোমাকে নেগেটিভ চার্জ বের করতে দেখাবে না। ঠিক আছে? এবারে দেখো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, স্যার এখানে নেগেটিভ, এখানেও তো স্যার তাহলে একটা নেগেটিভ চার্জ হতো।
কিন্তু এই যে নেগেটিভ চার্জটা এই নাইট্রোজেনের কাছে যদি তুমি দেখো, নাইট্রোজেনের কাছে একটা প্লাস চার্জ দেখো, নাইট্রোজেনের এখানে ফর্মাল চার্জ কিন্তু আছে, বাট এখানে নষ্ট হয়ে গেছে। কেন? কারণ এখানে দেখো একটা নেগেটিভ তৈরি হচ্ছিল, কিন্তু নাইট্রোজেনের কাছে যদি ক্যালকুলেট করো তাহলে দেখো তো কটা আছে, 1 2 3 4, নাইট্রোজেনের কাছে +1 আছে। তাহলে এই +1 -1 ক্যান্সেল করে দিয়ে একটা নেগেটিভ চার্জ পড়ে থাকছে। আসতেই হবে, পুরোটা ম্যাথমেটিক্স বাবা এখানে। তাহলে এই জায়গাটা বুঝতে পারা গেল কিভাবে স্ট্রাকচার আসছে। ক্লিয়ার? কিভাবে স্ট্রাকচার আসছে বুঝতে পারা গেল। তোমাদের জন্য এখানে একটা হোমওয়ার্ক থাকবে। কি হোমওয়ার্ক থাকবে? হোমওয়ার্ক থাকবে NO2-। তোমরা করে দেখাবে NO2-। ক্লিয়ার? এরপরে দেখো, এরপরে খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার, এখান থেকে প্রচুর কিছু ডিফাইন করব। SO3-। প্রথমে কিউ, সালফার কতগুলো? সালফারের ক্ষেত্রে 6, অক্সিজেন 18, ঠিক আছে? অক্সিজেন 18, দুটো নেগেটিভ চার্জ, তাহলে কতগুলো? 18 6 24 2 26, 26 হলো। তাহলে প্রথমে কি করো, 3টে সালফার আছে, এই অক্সিজেন আছে, তাহলে 3টে অক্সিজেনের মিনিমাম একটা করে বন্ড তৈরি করে দাও। তাহলে বন্ড পেয়ার ইলেকট্রন হয়ে গেল 2 ইন্টু নাম্বার অফ বন্ড, 2 ইন্টু 3 টোটাল 6। তাহলে লোন পেয়ার ইলেকট্রন হয়ে গেল 26 - 6 অর্থাৎ 20টা। তাহলে এই 20টা লোন পেয়ার ইলেকট্রন আমি কি করব? 20টা লোন পেয়ার ইলেকট্রন আমি দিতে শুরু করি এখানে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 6টা 6টা 12টা হয়ে গেল, 18টা হয়ে গেল নাকি? তাদের 8টা করে ফিল আপ হয়ে গেল। তাহলে বাকি দুটো কোথায় দেবো? বাকি দুটো কাহা দু, এই যে সালফার পড়ে আছে সালফারের কাছে দিয়ে দেবো। আমাকে টোটাল লোন পেয়ারগুলো তো দিতে হবে, তাহলে টোটাল সালফারের কাছে হয়ে গেল। এবারে দেখো আমি কি কি জিনিস দেখি। আমার প্রথমেই যেটা দেখবো যে আমার কর্নার অ্যাটমের প্রত্যেকের অক্টেট ফিল আপ। সেন্ট্রাল অ্যাটমের অক্টেট 1 2 3 4 5 6 7 8 অক্টেট ফিল আপ হয়ে গেছে, বাট কোভ্যালেন্সি ফিল আপ হয়েছে? কোভ্যালেন্সি ফিল আপ হয়েছে? না না, হয়নি। কারণ সালফার ম্যাক্সিমাম আইদার 4টে বন্ড বা 6টা বন্ড করতে পারে। সালফার ম্যাক্সিমাম 4টে বন্ড বা 6টা বন্ড করতে পারে। তার মানে এখানে সালফারের ম্যাক্সিমাম কোভ্যালেন্সি হয়নি। তাহলে আমাকে এখানে ম্যাক্সিমাম কোভ্যালেন্সি যেটা, বুঝতে পারছো? অক্টেট ফিল আপ হয়ে গেলেই ছেড়ে দেবো এমন নয়, আমাকে ম্যাক্সিমাম কোভ্যালেন্সিতে যেতে হবে। এবং তার জন্য কি হতে পারে? তাহলে তার জন্য কি হতে পারে? তাহলে দেখো এখানে 1টা 2টো 3টে, সালফার ম্যাক্সিমাম 4টে বা 6টা কোভ্যালেন্সি তৈরি করতে পারে কিন্তু, ঠিক আছে? এবার 6টা হচ্ছে কিনা আমি দেখবো। 6টা আমার বন্ড হিসাবেও থাকতে পারে বা লোন পেয়ার হিসাবেও থাকতে পারে। তাহলে এখান থেকে যদি একটা ইলেকট্রন একে এখানে দিয়ে দেয়, তাহলে দেখো তো, তাহলে এখানে সালফার অক্সিজেন ডাবল বন্ড হয়ে গেল, এখানে এইবারে দেখো স্যার, এবারে তো স্যার বেশি হয়ে 1 2 3 4 5 10টা হয়ে যাচ্ছে। বলেছি যে সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রে ওর ছাড় আছে, ও 8টার থেকে বেশি করতে পারে। তাহলে সালফারের ক্ষেত্রে কিন্তু 10টা হয়ে যাচ্ছে, কিন্তু এটা ছাড় আছে, সেন্ট্রাল অ্যাটম বেশি করতে পারে। তাহলে এখানে দেখো ম্যাক্সিমাম কবে 6 হয়ে গেছে, দেখো 1 2 কটা 4টে বন্ড হয়েছে, মানে 1 2 3 4টে বন্ড আর দুটো ইলেকট্রন, দুটো লোন পেয়ার অফ ইলেকট্রন, ঠিক আছে? তাহলে টোটাল আমার ম্যাক্সিমাম কোভ্যালেন্সিও ঠিক হয়ে গেছে। মানে নেগেটিভ চার্জ কর্নার অ্যাটমে থাকবে, এখানে একটা এখানে একটা। একটু আগেই আমরা দেখলাম যে সিঙ্গেল বন্ডের যে অক্সিজেনগুলো আছে সেখানে নেগেটিভ চার্জ থাকে। ক্লিয়ার? স্ট্রাকচার আরেকবার বলছি, কি বলছি এখানে? দুটো 3টে জিনিস। প্রথম কথা, সেন্ট্রাল অ্যাটমকে আমার ম্যাক্সিমাম কোভ্যালেন্সিতে নিয়ে যেতে হবে। সেন্ট্রাল অ্যাটমকে আমার ম্যাক্সিমাম কোভ্যালেন্সিতে নিয়ে যেতে হবে, ঠিক আছে? ম্যাক্সিমাম কোভ্যালেন্সিতে নিয়ে যেতে হবে। তার জন্য সেন্ট্রাল অ্যাটমের 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে।
তার জন্য সেন্ট্রাল অ্যাটমের 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে, এটাও দেখতে হবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আরে বুঝতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। তোমাদের জন্য এবার একটা হোমওয়ার্ক থাকলো। হোমওয়ার্ক থাকছে SO4 2-, SO4 2-, একই রকম ঘটনা। সেন্ট্রাল অ্যাটমের তোমরা কোভ্যালেন্সি বাড়িয়ে দিয়ে দেখাবে, ঠিক আছে? এরপর আমি যেটা তোমাদের করে দেব সেটা হচ্ছে SO3, খুব খুব ইম্পর্টেন্ট, মার্ক করে রাখো। প্রথমে কিউ বের করো, 6 প্লাস 18 সো 24, তাহলে সালফার ট্যাও ট্যাও ট্যাও, তাহলে 3টে বন্ড, তাহলে বন্ড পেয়ার ইলেকট্রন 2 into 3 so total 6, so lone pair electron 24 minus 6 total 18, তাহলে 18টা ইলেকট্রন দিয়ে দাও ঘপা ঘপ করে। 1 2 3 4 5 6 8টা ফিল আপ, 1 2 3 4 5 6 8টা ফিল আপ, 1 2 3 4 5 6, অর্থাৎ কর্নার অ্যাটমের 8টা করে ইলেকট্রন হয়ে গেছে। নাও সালফারের কাছে তো হয়নি, 1 2 3 4 5 6 অনলি 6টা, তাহলে দুটো পেতে হবে। কোথা থেকে দেবে, কোথা থেকে দেবে বাবু? তুমি দাও। ওকে দিল। দেওয়ার পরে কি দাঁড়ালো দেখি, দুটো অক্সিজেন, অক্সিজেন 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 যেমন ছিল, বাট সালফারের 4টে ভ্যালেন্সি ফিল আপ হয়েছে, অর্থাৎ কোভ্যালেন্সি 4টে হয়েছে। তাহলে কি হবে, তাহলে কি হবে? আরো একটা দিয়ে দিল, অর্থাৎ আবার একটা ডাবল বন্ড, আবার একটা ডাবল বন্ড তৈরি হলো, ঠিক আছে? তারপরে 1 2 3 4 5টা হয়ে গেছে। কি হবে, কি হবে স্যার? কিন্তু স্যার ইলেকট্রন 1 2 3 4 5 6 7 8 মানে 10টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। আরে বাবা, এর ছাড় আছে, এর ছাড় আছে, করতে পারে। তাহলে আবার কি হবে, তাহলে আলটিমেট স্ট্রাকচার দেখতে পাওয়া যাবে। এই ইলেকট্রন গুলো এখানে দিয়ে দিল। কেন দিয়ে দিল? তার কারণ হচ্ছে সালফারের কোভ্যালেন্সি, ম্যাক্সিমাম কোভ্যালেন্সি আমাকে ফিল আপ করতে হবে। সালফারের ম্যাক্সিমাম কোভ্যালেন্সি আমাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? সালফারের ম্যাক্সিমাম কোভ্যালেন্সি আমাকে ফিল আপ করতে হবে। এটা হলো সবচেয়ে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার এটা। আরো স্ট্রাকচার হতে পারে, কিন্তু বিভিন্ন ধরনের লুইস ডট স্ট্রাকচার দেখতে পাবে তুমি, ঠিক আছে? যেমন এস ডাবল বন্ড ও ছিল, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে একটা নেগেটিভ চার্জ, দুটো নেগেটিভ চার্জ হতো, এখানে একটা প্লাস চার্জ হতো, এরকম। কারণ সালফারের 4টা বন্ড হতে পারে, কিন্তু তোমরা দেখেছিলে। তাহলে এই স্ট্রাকচারটাও দেখতে পারো। বাট এখানে কি হবে, এখানে কিন্তু চার্জ স্ট্রাকচার হবে। দেখো এখানে ফর্মাল চার্জ তৈরি করলে দেখবে এখানে নেগেটিভ গুলো নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে চার্জ স্ট্রাকচার তৈরি হচ্ছে, কিন্তু চার্জ স্ট্রাকচার নিউট্রাল স্ট্রাকচারের থেকে লেস স্টেবল। শোনো, এটা আমার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এটা কিন্তু তোমাদের আইআইটি টাইপের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট এটা। তো এই SO3টা খুব 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 ইম্পর্টেন্ট। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার কি করে হলো? ম্যাক্সিমাম কোভ্যালেন্সি সালফারে পৌঁছানোর জন্য। আরেকটা হতে পারে 4টে, সেটাও স্ট্রাকচার হতে পারে, এটাও আঁকলে কিন্তু ভুল নয়। আমরা নেক্সট যেটাই চলে যাব সেটা হচ্ছে CO3 2-, এটা করেই আমরা আজকে ক্লাসটা শেষ করব। CO3 2-, কার্বন কিউ বের করো, কার্বনের 4, অক্সিজেনের 6 into 3 18, দুটো নেগেটিভ চার্জ, তাহলে 18 4 22 23 24। তাহলে প্রথমে কার্বন টিউ টিউ টিউ, তাহলে হয়ে গেল। ক্লিয়ার? তাহলে দেখো এখানে বন্ড পেয়ার ইলেকট্রন ক্যালকুলেট করো, 2 into নাম্বার অফ বন্ড 3, তাহলে টোটাল 6। লোন পেয়ার ইলেকট্রন ক্যালকুলেট করো, 24 minus 6 টোটাল 18, তাহলে দিয়ে দাও কর্নার অ্যাটমে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, তাহলে হয়ে গেল। তাহলে আমার অক্সিজেনের টোটাল 8টা করে হয়ে গেছে, বাট কার্বনের না হয়নি। তাহলে সঙ্গে সঙ্গে এখান থেকে ইলেকট্রন দিয়ে দেবে ট্যাও,
কারণ কার্বনের ভ্যালেন্সি কোভ্যালেন্সি কত 4। তাহলে দেখো এখানে যদি স্ট্রাকচারটা এরকম হয় তাহলে কিন্তু আমার কার্বনের কোভ্যালেন্সি ফিল আপ হয়ে গেল। ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 4 হয়ে গেছে বাবু, হয়ে গেছে। তাহলে এইবার আমি ফর্মাল চার্জ ক্যালকুলেট করে দেখিয়ে দিই তোমাদের। দেখো কার্বনের জন্য, দেখো কার্বনের থাকার কথা 4 ভ্যালেন্সিতে, মানে টোটাল ভ্যালেন্সি ইলেকট্রন আছে কটা 1 2 3 4, তাহলে 4 - 4 0, তাহলে নো ফর্মাল চার্জ। অক্সিজেন আমরা ডবল বন্ড অক্সিজেন দেখেইছি একটু আগে, ফর্মাল চার্জ 0, তাহলে এখানে আমার নিশ্চয়ই তাহলে হয়ে যাবে -1, তাহলে এখানে একটা মাইনাস চার্জ হবে, এখানে একটা মাইনাস চার্জ হবে, হয়ে গেল আমার CO3 2 এর স্ট্রাকচার। বুঝতে পারছো, ফাটাফাট হবে এরপরে। পর 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 রুল ওয়াইজ ড্র করো, যে কোনো স্ট্রাকচার হয়ে যাবে। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো PO4 3-, অর্থাৎ তিনটে হোমওয়ার্ক, PO4 3-, SO4 2- এবং NO2-। এই তিনটে হোমওয়ার্ক আমি অবশ্যই কমেন্টে তোমাদের দেখতে চাই। এই রকম খেটে খুঁটে ভিডিও বানানো হচ্ছে, এতটা ডিটেলস ইনফরমেশন দিয়ে তোমাদের ভিডিও বানানো হচ্ছে, তোমাদের দিক থেকেও কিন্তু সেম ডেডিকেশনটা লাগবে। তাই এই তিনটে হোমওয়ার্ক আমি অবশ্যই কমেন্টে দেখতে চাই। আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, ছবি তুলে আমাকে পাঠাও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে স্ক্রিনে, দেখতে পাবে, দেখো 9832878015। দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তোমরা সেন্ড করতে পারো। আমার টেলিগ্রাম গ্রুপ কেম স্কোয়াড জয়েন করে সেখানেও কিন্তু তোমরা পাঠাতে পারো আমাকে তোমাদের উত্তরটা। চেষ্টা করো, তাহলেই বাংলা মিডিয়াম থেকেও আমরা বড় সড়ো ভিডিও এরকম করে আমরা বিপ্লব ঘটাতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।